আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে যে 241 বলছে দ্য ব্রোচার বা দ্য ব্রোশার which is being enclosed, the brochure বা the brochure which is being enclosed। এবার ব্রোচার বা ব্রোশারের মানে কি, ছোট একটা পুস্তিকা বা ছোট একটা চিঠি মতো, ক্লিয়ার? তো ছোট পুস্তিকা আমরা ধরি, তো বলছে ছোট পুস্তিকাটা which যেটা is being enclosed, যেটা কিন্তু ভেতরে রাখা হচ্ছে, কোনো একটা খামের মধ্যে রাখা হচ্ছে বা যুক্ত করা হচ্ছে with the application form, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ছোট যে পুস্তিকাটা এনক্লোজ করা হচ্ছে, অন্তর্ভুক্ত করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে, ভেতরে রাখা হচ্ছে খামের মধ্যে, will give ফিউচার টেন্স, তোমাকে দেবে, will give you তোমাকে দেবে ইনফরমেশন, তথ্য দেবে, দ্যাট যেটা ইউ নিড তোমার প্রয়োজন। এবার ভালো করে বুঝো, তাহলে তোমার প্রয়োজন হচ্ছে একটা ইনফরমেশনের, সেই ইনফরমেশনটা তোমাকে দেবে কে? এই ব্রোশার বা ব্রোচারটা which is being enclosed with the অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যেটা এনক্লোজ করা হচ্ছে। তাহলে এখানে ইনফরমেশন, এখানে কিন্তু ইনফরমেশন ওয়ার্ডটা কিন্তু নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট কোনো ইনফরমেশন তোমার প্রয়োজন, সেই ইনফরমেশনটা কিন্তু তোমাকে এই ছোট ব্রোশারটা কিন্তু দেবে। তাহলে ইনফরমেশন যখন নির্দিষ্ট মানে পার্টিকুলারাইজ করা হচ্ছে ইনফরমেশনকে, তাহলে কোনো জিনিস বা কোনো ব্যক্তিকে যদি পার্টিকুলারাইজ করা হয় তাহলে কিন্তু তার আগে আমরা কি বসাবো? দা বসাবো, ক্লিয়ার? কোনো জিনিসকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে পার্টিকুলারাইজ করলে আমরা তার আগে কি দেব? দা বসাবো, ক্লিয়ার? তাহলে ইনফরমেশনের আগে আমরা কি দেবো? ইনফরমেশনের আগে কিন্তু আমরা কি দেবো? দা ইনফরমেশন বলবো। যে দ্য ব্রোচার উইল which is being enclosed with the application form will give you the information that you need, clear? তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 242 কি বলেছে দেখো, 242 বলছে যে 242 কি বলছে? 242 বলছে হি গেভ মি, সে দিয়েছিল আমাকে, অ্যান ওল্ড সিসার, একটা পুরনো সিসার মানে কাঁচি। এবার ভালো করে বোঝো, এই কিছু কিছু নাউন আছে যেগুলোকে একটা বললে আমরা এ বলতে পারবো না বা অ্যান বলতে পারবো না, এ পেয়ার অফ বলতে হবে। সেরকম নাউন কি কি আছে? সিসরের ক্ষেত্রে আমরা কি বলবো? সিসরের ক্ষেত্রে বলবো এ পেয়ার অফ, এ পেয়ার PAIR, এ পেয়ার অফ সিসর, SCISSOR, লাস্টে কিন্তু একটা এস, এ পেয়ার অফ সিসর্স। আর কি হতে পারে? আমরা বলতে পারি এ পেয়ার PAIR, এ পেয়ার অফ স্পেকট্যাকলস, SPECTACLES, স্পেকট্যাকলস। আমরা বলতে পারি যে এ পেয়ার অফ সক্স, এ পেয়ার অফ সক্স, SOCKS, মোজা, চশমা, সিসার্স, কাঁচি, ক্লিয়ার? এদের ক্ষেত্রে কিন্তু এ পেয়ার অফ। আর কি হতে পারে? ট্রাউজার, তাহলে এ পেয়ার অফ ট্রাউজার্স আমরা বলবো, এ পেয়ার অফ ট্রাউজার, TROUSERS, ট্রাউজার্স। আর লাস্ট আমরা বলতে পারি বাইনোকুলার, ক্লিয়ার? এ পেয়ার অফ বাইনোকুলার কিন্তু আমরা বলতে পারি, এ পেয়ার অফ বাইনোকুলার, BINOCULARS, ক্লিয়ার? বাইনোকুলার্স মানে হচ্ছে দূরবীন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে সিসার্স, স্পেকট্যাকল, সক্স, ট্রাউজার্স, বাইনোকুলার্স, এদের ক্ষেত্রে আমরা কি এ বা অ্যান বলবো না, এ পেয়ার অফ বলবো, ক্লিয়ার? তাহলে 242 কি হবে? এ পেয়ার অফ সিসার্স, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল এ পেয়ার অফ সিসার্স, ক্লিয়ার? একটা কাঁচি আমাকে দিয়েছিল, ওটাকে আমরা কি বলবো? এ পেয়ার অফ বলবো, এ পেয়ার অফ সিসার্স। বোঝা গেল? তাহলে 242 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 243 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 243 দা কি বলছে ভালো করে খেয়াল করো। বলছে হিজ ম্যানার, মানে তার ধরন, ইন্ডিকেট করে। দেখো ম্যানারের সঙ্গে এস রয়েছে বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু আমরা এস বাই এস দেইনি। তাহলে হিজ ম্যানার্স, তার ধরনগুলো ইন্ডিকেট করে, নির্দেশ দেয়, দ্যাট যে হি হ্যাজ নো আদার ইন্টেনশন, তার কাছে কিন্তু অন্য কোনো ইন্টেনশন, মতলব আর নেই, টু স্টিল হিজ মানি, তার পয়সা চুরি করা ছাড়া তার কিন্তু কোনো মতলব নেই। দেখো দুটো ফ্রেজ, একটা হচ্ছে নো আদার বাট, আর কি আছে? নো আদার বাট বা নান বাট, আমরা কিন্তু NONE, নান বাট, ক্লিয়ার? নান বাট। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অপশনটা বলা হয়েছে সেটা ছাড়া আর কোনো অপশন নেই, মানে যেটা বলা হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা ছাড়া আর কোনো অপশন নেই, যেটা
বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে বা যেটা বলা হয়েছে সেটা ছাড়া নো অপশন, সেটা ছাড়া আর কোনো অপশন নেই। ক্লিয়ার? তো যেটা বলা হচ্ছে সেই অপশনটা ছাড়া, অপশন OPTION, ওই অপশনটা ছাড়া আর কোনো অপশন নেই। আমরা বলি না যে নান বাট রাম ক্যান ডু দিস, কেউ পারে না কিন্তু রাম করতে পারবে। তাহলে যেটা বলা হচ্ছে সেটা ছাড়া আর কেউ পারবে না, কোনো অপশন কিন্তু আমাদের কাছে নেই। সেই ক্ষেত্রে আমরা এই দুটো ফ্রেজ ইউজ করি, নো আদার বাট বা নান বাট। ক্লিয়ার? তাহলে কি বলছে, হিজ ম্যানার্স ইন্ডিকেট দ্যাট হি হ্যাজ নো আদার ইন্টেনশন, তার অন্য কোনো ইন্টেনশন নেই। তাহলে একটাই ইন্টেনশনের কথা বলা হচ্ছে, সেটা কি? চুরি করা। তাহলে চুরি করা ছাড়া, তার পয়সা চুরি করা ছাড়া, হিজ মানি চুরি করা ছাড়া তার কাছে অন্য কোনো অপশন নেই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, নো আদারের পরে দ্যান বসবে না, কি বসবে? বাট বসবে। নো আদারের পরে দ্যান বসবে না, এটা আমাদের হবে কি? বাট, BUT। ক্লিয়ার? তাহলে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। হিজ ম্যানার্স ইন্ডিকেট দ্যাট হি হ্যাজ নো আদার ইন্টেনশন বাট টু স্টিল হিজ মানি। বোঝা গেল? এবার যাবো 244, 244 কি বলছে দেখো, 244 বলছে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, হোয়াই, কেন, ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ। ক্লিয়ার? তো এখান থেকে ছোট্ট করে, আচ্ছা আমরা আগে উত্তরটা করে নিই, তারপরে আমরা অতিরিক্ত ইনফরমেশনে যাব। ওকে, হ্যাঁ, কি বলছে দেখো, বলছে বাক্যটা কিন্তু প্রশ্নবোধক ফর্মে আছে, দেখো লাস্টেও কোয়েশ্চেন মার্ক আছে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন মার্ক যখন হয়, প্রশ্নবোধক বাক্যের ফরমেশন কি? প্রশ্নবোধক বাক্যের ফরমেশন হচ্ছে, বাক্যের প্রথমে আমাদের হেল্পিং ভার্ব থাকবে, তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এটাই হচ্ছে প্রশ্নবোধক ফর্মের ফরমেশন। কিন্তু প্রশ্নবোধক বাক্যের ফরমেশন, এইবার বিষয়টা হচ্ছে, প্রশ্নবোধক বাক্য যদি কমপ্লেক্স হয়, একটা বাক্য না হয় দুটো বাক্য যুক্ত হয় কোনো একটা কনজাংশন দিয়ে, হোয়াই কিন্তু একটা কনজাংশন, CONJUNCTION, তাহলে কমপ্লেক্স, এটাকে আমরা লিখতে পারি যে কমপ্লেক্স, COMPLEX, কমপ্লেক্স বাক্য, এবং বাক্যটা হচ্ছে প্রশ্নবোধক, ইন্ট্রোগেটিভ। ক্লিয়ার? তো এই রকম ক্ষেত্রে প্রথম অংশটা কিন্তু আমাদের প্রশ্নবোধক হবে, এবং পরের কমপ্লেক্সের পরের যে অংশটা, সেই অংশটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ, ASSERTIVE, প্রথম অংশটা কিন্তু ইন্টারোগেটিভ আমাদের করতে হবে। প্রথম অংশটা ইন্টারোগেটিভ আমাদের আছে, INTERRO, ইন্টারোগেটিভ। ক্লিয়ার? প্রথম অংশটা ইন্টারোগেটিভ আছে, পরের অংশটা আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তাহলে দেখো, অ্যাসার্টিভ ফর্ম করতে গেলে কনজাংশনের পরে আমাদের ডিড রাখলে হবে না। অ্যাসার্টিভ বাক্যের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব আমরা কিন্তু পরে দেবো। তাহলে বাক্যটা কি হবে? ক্যান ইউ টেল মি, তাহলে প্রশ্নবোধকের ফরমেশন প্রথমটাই হয়ে গেল, তাহলে পরের অংশটা অ্যাসার্টিভ। ক্যান ইউ টেল মি হোয়াই ইউ ডিডটা পরে যাবে, হোয়াই ইউ ডিড নট, তাহলে কি হবে? হোয়াই ইউ ডিড নট। ক্লিয়ার? তাহলে ক্যান ইউ টেল মি হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ, কোথায় আছে দেখো অপশন, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল, প্রশ্নবোধক বাক্য যদি ইন্টারোগেটিভ ফর্মে থাকেও, তাহলে প্রথম অংশটা আমাদের কি করতে হবে? প্রশ্নবোধক ফর্মে থাকবে, কিন্তু পরের অংশটা কমপ্লেক্স করব যে কনজাংশন দিয়ে, সেই কনজাংশনটার পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ হবে, মানে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাদবাকি অংশ। ক্লিয়ার? বোঝা গেল? এবার যাবো নেক্সট কোয়েশ্চনে। 45 বলছে 245 বলছে কুনাল হ্যাজ ডান নাথিং, বলছে কুনাল কিছুই করেনি ড্যাশ ফ্রম ইয়েস্টারডে। এবার বলতে চেয়েছে, দেখো বাক্যটাকে কোন টেন্সে আছে ভালো করে খেয়াল করো, হ্যাজের পরে মেন ভার্বের কি থার্ড ফর্ম, মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? এবার কি বলছে, গতকাল ধরে হবে না গতকাল থেকে হবে? গতকাল থেকে, এবার থেকে বলেছে, পারফেক্ট টেন্সে থেকে বললে আমাদের কি হয়? পারফেক্ট টেন্সে থেকে বললে ফ্রম হয় না, পারফেক্ট টেন্সে থেকে বললে সিন্স, আর ধরে বললে আমাদের কি হয়? পারফেক্ট টেন্সে ধরে বললে ফর আমরা ব্যবহার করি সময়ের ক্ষেত্রে। ক্লিয়ার? যখন সংখ্যা থাকবে 3 বছর 4 বছর, তখন আমরা ফর নেব, যখন কনক্রিট সময় কোনো সংখ্যা থাকবে না, তখন আমরা সিন্স নেব। তাহলে এখানে দেখো সংখ্যা বলেনি, গতকাল থেকে, তাহলে কুনাল হ্যাজ ডান নাথিং, কুনাল কিন্তু কিছুই করেনি সিন্স ইয়েস্টারডে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, সিন্স। বোঝা গেল? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, 246। হ্যাঁ, 246 কি বলেছে তা দেখবো আমরা। 246, 246 কি বলছে দেখো, হ্যাঁ 246 কি বলছে, 246 বলছে দ্য টিচার ওয়াজ অ্যাংরি, বলছে শিক্ষক মহাশয়, ওয়াজ কিন্তু পাস্ট টেন্স, বলছে শিক্ষক রেগে গেছিল অ্যাট রাহুলের ওপর, অ্যাজ যেহেতু হি হ্যাড নট ডান দ্য হোমওয়ার্ক, সে কিন্তু বাড়ির কাজ করেনি। ক্লিয়ার? দেখো এখানে হ্যাড রয়েছে পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স ঠিক আছে, কিন্তু এটা আমাদের ইরর নয়, আমাদের ভুল কোথায় আছে, আন্ডারলাইন করে দিয়েছে অ্যাটে। দেখো কোনো মানুষের ওপরে রেগে গেলে
আমরা কোনো মানুষের ওপরে রেগে যাওয়া বললে অ্যাংরি, ANGRY, অ্যাংরি উইথ আমরা কি করব, মানুষ মানে পার্সন, PERSON, কোনো ব্যক্তির ওপরে রেগে গেলে আমরা কিন্তু অ্যাংরি উইথ করব। আর যদি তার আচরণ হয়, ব্যবহার হয়, ক্লিয়ার, তখন কিন্তু আমরা ANGRY, অ্যাংরি অ্যাট নেব, ক্লিয়ার, অ্যাংরি অ্যাট যদি তার ব্যবহার বলে, যদি তার ব্যবহার, কারোর ব্যবহারে, ব্যবহার, ক্লিয়ার, ব্যবহার মানে কি বিহেভিয়ার, BEHAVIOUR, কোনো মানুষের উপরে রেগে গেলে অ্যাংরি উইথ, এবং তার আচরণ বা ব্যবহারের উপরে রেগে গেলে কি হবে, অ্যাংরি অ্যাট। তাহলে এখানে কি হচ্ছে, দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাট হবে না, অ্যাংরি উইথ। মানুষ বলেছে, রাহুল একজন মানুষ, ক্লিয়ার, তাহলে অ্যাংরি উইথ রাহুল, দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ রাহুল অ্যাজ হি হ্যাড নট ডান দ্য হোমওয়ার্ক, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের কিন্তু এখানে কি হবে, উইথ, অ্যাটটা উইথ হবে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 247 কি বলছে দেখো, হ্যাঁ 247 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 247 বলছে, হোয়েন রাহুল ওয়াজ জাস্ট 13, যখন রাহুল একদম শুধুমাত্র 13 বছর বয়স ছিল রাহুলের, হি স্যাট দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন ফর সিনিয়র সেকেন্ডারি স্কুল। সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু দিয়েছিল রাহুল যখন তার জাস্ট 13 বছর বয়স, 13 বছর বয়স। এবার বিষয়টা হচ্ছে, কেউ যদি কোনো পরীক্ষার জন্য বসে, এক্সামিনেশন, কোনো পরীক্ষার জন্য বসলে, কোনো ছাত্র বা কেউ, ক্লিয়ার, কোনো ক্যান্ডিডেট যদি কোনো পরীক্ষার জন্য বসে, ক্লিয়ার, তখন আমরা কি বলবো, তখন কিন্তু আমরা বলতে পারি টেক এক্সাম, টেক, আমরা বলতে পারি যে টেক এক্সাম, এক্সামিনেশনের ক্ষেত্রে যদি ছাত্র হয় টেক এক্সাম, আর আমরা বলতে পারি সিট, সিট ফর এক্সাম, ঠিক আছে, সিট ফর এক্সাম, SIT, সিট ফর, সিট ফর এক্সাম, EXAM, ক্লিয়ার। তাহলে বোঝা গেল, তাহলে টেক এক্সামিনেশন বা টেক এক্সাম, তুমি যাই বলো না কেন, EX এক্সাম স্টুডেন্টের ক্ষেত্রে, আর টিচার হলে কিন্তু গিভ হতে পারে, টিচার হলে। তাহলে এই দুটো কিসের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি, এই দুটো কিন্তু আমরা বলতে পারি স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। যখন ছাত্ররা কোনো পরীক্ষা দেবে সেক্ষেত্রে আমরা টেক এক্সাম বলবো বা সিট ফর এক্সাম বলবো, ক্লিয়ার। আর শিক্ষকরা হলে কি হবে, গিভ এক্সাম, শিক্ষক, গিভ, GIVE, গিভ এক্সাম, EXAM, গিভ এক্সাম। এটা কাদের ক্ষেত্রে, এটা কিন্তু টিচারদের ক্ষেত্রে, টিচার, TEACHER, ক্লিয়ার। তাহলে এখানে রাহুল হচ্ছে কি, রাহুল হচ্ছে একজন স্টুডেন্ট, তাহলে স্যাট ফর হবে, স্যাট ফর, সি ইজ দ্য কারেক্ট আনসার। রাহুল, when Rahul was just 13, he sat for the entrance exam, entrance প্রবেশিকা পরীক্ষার জন্য বসেছিল, সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রবেশিকা পরীক্ষার জন্য কিন্তু বসেছিল, ক্লিয়ার। ব্যাপারটা কিন্তু ভেরি ইজি। এবার যাবো নেক্সট 248 কি বলছে দেখো, 248 আমাদেরকে কি বলছে, হ্যাঁ আমরা দেখে নেবো। বলছে 248, মাই ফাদার আস্কড মি, আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল, when would I have a cup of coffee, আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল, ভালো করে বলছো, পাস্ট টেন্স কিন্তু, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, PAST, সিম্পল পাস্ট। তাহলে অতীতকাল, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল, when would I have a cup of coffee, মানে আমি এক কাপ চা কখন খাবো, চা খাবো বলছে, কিন্তু এখানে বলছে কি চা খাবো, পান করবো অবশ্যই, পানীয়, চা, আচ্ছা পান করবো আমরা লিখি, চা পান করবো, ক্লিয়ার। বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে পান করবো এটা কিন্তু ফিউচার, FUTURE, বাবা জিজ্ঞেস করেছিল। এবার অতীতকালে যদি ফিউচার টেন্স আসে, অতীতকালের মধ্যে এরকম বাংলা অর্থ যদি ভবিষ্যৎকালের মধ্যে হয়, তখন আমাদের কি হয়, উড, WOULD। অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে উড, ক্লিয়ার, উড হবে। এবার উড তো অবশ্যই আছে, কিন্তু আমাদের কি হবে, আমি বললাম একটু আগে যে বাবা জিজ্ঞেস করেছিল, প্রশ্নবোধক বাক্য, দেখো আস্কড, লাস্টে কি আমাদের কি আছে, প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন, কিন্তু এটা লাস্টে ফুল স্টপ আছে, বাক্যটা আমাদের অ্যাসার্টিভ করতে হবে। হোয়েন কি, হোয়েন হচ্ছে কনজাংশন, হোয়েন হচ্ছে কনজাংশন, CONJUNC, কনজাংশন, TION, কনজাংশনের পরে যেহেতু ফুল স্টপ, দেখো বাক্য ফুল স্টপ মানে অ্যাসার্টিভ, আমাদের আগে সাবজেক্ট, তারপর কিন্তু ভার্ব দিতে হবে, আগে আই হবে তারপরে উড হবে, হবে কি আগে আই তারপরে উড। তাহলে এখান থেকে তোমরা কি কি নিয়ম জানলে, যে প্রশ্নবোধক বাক্যের যখন ন্যারেশন আমরা করি, ডাইরেক্ট স্পিচে কিন্তু কমা, ইনভার্টেড কমা দিয়ে প্রশ্নবোধক ফর্মে থাকে, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করি বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হয়, কারণ লাস্টে ফুল স্টপ থাকে। তাহলে এই মাঝখানে যেটা আমরা বসাবো কনজাংশন, তারপরে আগে সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে। আর একটা জিনিস শিখলাম, সেটা কি, অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, তাহলে আমাদের কি হবে, উড, ক্লিয়ার। তাহলে কি হবে, মাই ফাদার আস্কড মি হোয়েন আই উড হ্যাভ এ কাপ অফ কফি, ক্লিয়ার। এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 249 কি বলছে দেখো, হ্যাঁ
249 বলছে যে 249 249 ইউ শুড রিটার্ন মাই ম্যাকবুক। তোমার কিন্তু উচিত, এখানে এই অর্থে যেটা ইউজ করেছে শুড, তাহলে শুড মানে উচিত। ইউ শুড রিটার্ন মাই ম্যাকবুক, তোমার কিন্তু আমার ম্যাকবুকটা ফিরিয়ে দেওয়া উচিত। হোয়েন এভার আই আস্ক ফর ইট, মানে মনে করো একজন বন্ধু আর একজন বন্ধুকে হেল্প করছে তার ম্যাকবুকটা দিয়ে। ক্লিয়ার? ম্যাকবুক দিয়ে হেল্প করছে এবং দেওয়ার সময় একটা কন্ডিশন রাখছে, একটা কন্ডিশন, CONDITION, একটা শর্ত রাখছে, বন্ধু তোকে আমি দিচ্ছি তুই ব্যবহার কর, কিন্তু যখন আমি চাইবো আমাকে কিন্তু তখনই ফেরত দিতে হবে। তাহলে এই দেখো, উচিত আমরা কখন বলি? আমি কাউকে যখন কোনো একটা সাজেশান দেব বা কাউকে কোনো একটা অ্যাডভাইস দেবো, ভাই তোর কিন্তু এখন ওষুধ খাওয়া উচিত, ভাই তোর কিন্তু বাবা মাকে সম্মান করা উচিত, ভাই তোর কিন্তু গুরুজনদের কথা মান্য করা উচিত। তাহলে উপদেশ দেব তখন কিন্তু আমি শুড ইউজ করতে পারি, এবং সে সেই উপদেশটা মানবে কি মানবে না পুরোপুরি তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমার নিজের একটা ম্যাকবুক আমি কাউকে দিচ্ছি, চাওয়ার সময় ফেরত দেওয়ার সময় আমি বলবো ভাই তোর কিন্তু ফেরত দেওয়া উচিত, তার মানে কি ফেরত না দিলেও কোনো সমস্যা নেই, এটা আমরা বলতে পারি না। আমরা কাউকে একটা জিনিস দিচ্ছি, যখন আমার প্রয়োজন আমাকে কিন্তু তোর অবশ্যই ফেরত দিতে হবে, ইউ মাস্ট রিটার্ন মাই ম্যাকবুক। তাহলে মাস্ট বা হ্যাভ টু আমরা কিন্তু বলতে পারি, এক্ষেত্রে আমরা মাস্ট বা হ্যাভ টু কিন্তু আমরা ইউজ করব। মানে তুই কিন্তু আমাকে দিতে বাধ্য, তোর প্রয়োজনের সময় আমি তোকে দিচ্ছি, কিন্তু ইউ হ্যাভ টু রিটার্ন মাই ম্যাকবুক হোয়েন এভার আই আস্ক ফর ইট। তাহলে ইউ উইল হ্যাভ টু। দেখো হোয়েন এভার একটা শর্ত বলছে, হোয়েন এভার, তাহলে হোয়েন এভারের সঙ্গে সিম্পল প্রেজেন্ট, বাক্যের অন্য অংশে শ্যাল উইল কিন্তু আমাদেরকে আনতে হবে। বাক্যের অন্য অংশে কি আনতে হবে? শ্যাল বা উইল কিন্তু আনতে হবে। ইউ উইল হ্যাভ টু। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমরা দাগটা দেবো না, তাহলে অনেকে ভুল করে ফেলবে, এটা আমরা ইউজ করব। ক্লিয়ার? তো একটা শর্ত সাপেক্ষ বাক্য আমি তোকে দিচ্ছি, যখনই আমি চাইবো, ইউ উইল হ্যাভ টু রিটার্ন। ক্লিয়ার? শুড বলবো না, কারণ উচিত কেন বলবো না, বাংলা অর্থটা তোমরা কিন্তু বুঝতে গেছো। তার মানে তোর ফিরিয়ে দেওয়া উচিত মানে না দিলেও কোনো সমস্যা নেই, সেটা কিন্তু হবে না। আমার জিনিস তোকে কিন্তু অবশ্যই ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে হবে এবং বাধ্য, সেই কারণে মাস্ট বা হ্যাভ টু, এবং তার সঙ্গে ভবিষ্যৎ বলে একটা উইল ইউজ করছে। ক্লিয়ার? ইউ উইল হ্যাভ টু রিটার্ন মাই ম্যাকবুক, তোকে কিন্তু অবশ্যই ফেরত দিতে হবে হোয়েন এভার, যখনই আই আস্ক ফর ইট, আমি এটা চাইবো। 249 এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 250 কি বলছে দেখো, শি ডিড নট লাইক দ্য ফোন। দেখো পাস্ট টেন্স ডিড, তাহলে সে পছন্দ করেনি ফোনটা, নর আই ডিড, মানে আমিও পছন্দ করিনি। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি? ক্লিয়ার? ধরো আমি বললাম দুই বন্ধু, আমার একটা বন্ধু বই কিনতে গেছি, বন্ধুর বইটা পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি, আবার বন্ধুরও পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল। এই বাক্যগুলো আমরা পাশাপাশি কিভাবে লিখতে পারি? ধরো আমি প্রথমে বললাম যে হি দিলাম, আচ্ছা হি, আমার বন্ধু হি লাইকড, LIKED, হি লাইকড দ্য বুক, সে বইটা পছন্দ করেছিল, হি লাইক দ্য বুক। ক্লিয়ার? এবার আমি বললাম যে আমিও পছন্দ করেছিলাম, আচ্ছা ED, হি লাইক দ্য বুক। এবার আমিও পছন্দ করেছিলাম, এটা বলতে গিয়ে কি হবে? এটা সো আনতে হবে, সো। আর এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব প্রশ্ন করতে গেলে কি আসে? ডিড, সো ডিড আই। ভালো করে বোঝো, এটা হচ্ছে কিন্তু না বোধক নয়, হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে পছন্দ করা, পছন্দ না করাটা আমরা আসছি। হি লাইক দ্য বুক, সে পছন্দ করেছিল বইটা, আমিও পছন্দ করেছিলাম। এই আমিও বলতে গেলে সো, টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব প্রশ্ন করতে গেলে যে হেল্পিং ভার্ব আনবো সেই হেল্পিং ভার্ব সো, পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব ডিড, আর আমি বলতে আই, সো ডিড আই। বোঝা গেল? এটা হচ্ছে পছন্দের ক্ষেত্রে। আর যদি পছন্দ না করার ক্ষেত্রে বলি, দেখা গেল আমি বললাম যে হি ডিড নট লাইক দ্য বুক, ডট আমি দিলাম, বুক লেখার জায়গা নেই, হি ডিড নট লাইক দ্য বুক। এবার আমি কি বলবো? যে আমিও পছন্দ করিনি, সেক্ষেত্রে আমি বলতে পারি নর দেবো না, আমিও না, বা নাইদার, NEITHER, যে কোনো একটা, নাইদার। আবার সেই একই জিনিস ডিড, নাইদার হেল্পিং ভার্ব ডিড, তারপরে আই। বোঝা গেল? নাইদার ডিড আই। তাহলে পছন্দ করার ক্ষেত্রে হি লাইক দ্য বুক, সো ডিড আই। না করার ক্ষেত্রে হি ডিড নট লাইক দ্য বুক, নর ডিড আই, বা নাইদার ডিড আই। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে এবার এখানে যাবো। এখানেও তাই বলছে হি ডিড নট লাইক দ্য মুভি, এখানে নেগেটিভ সেন্স, হি ডিড নট লাইক দ্য ফোন, নর ডিড আই, ডিডটা আগে আসবে, আইটা পরে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু পরে যাবে, তাহলে কি হবে? নর ডিড আই। দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নর, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে আই। ক্লিয়ার? বোঝা গেল? 250 শেষ। এবার যাবো নেক্সট।
হ্যাঁ 251 কি বলছে দেখো 251 বলছে যে 251 বলছে কি বলছে 251 দ্য বস হ্যাজ ইনস্ট্রাক্টেড দেখো হ্যাভ হ্যাজ এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট মিনিং কি হবে বাংলা অর্থ দিয়েছে ইনস্ট্রাক্ট মানে কি নির্দেশ করা তাহলে বস নির্দেশ করেছে অল অফ আস আমাদের সবাইকে টু ফিনিশ দ্য প্রজেক্ট এই প্রজেক্টটা ফিনিশ করতে বাই টুমরো আগামী কালের বাই মানে এখানে মধ্যে আগামীকালের মধ্যে এবার এখানে কি আছে কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড ইরার কোয়েশ্চেন ট্যাগে কিন্তু ভুল আছে এবারে ইজ নট ইট কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি বাক্যে মানে আগের বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব এখানে হেল্পিং ভার্ব কি ছিল হ্যাজ তাহলে প্রথমে আমাদের কি আনতে হবে হ্যাজ ক্লিয়ার বাক্যের মধ্যে কোনো নট ছিল না নট না থাকলে নট আনবো আর সাবজেক্টকে বস তাহলে হি বা সি যে কোনো একটা দেবো হি বা সি বস ছেলেও হতে পারে মেয়েও হতে পারে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা করার নিয়ম প্রথমে হেল্পিং ভার্ব হবে তারপরে নট না থাকলে নট আনতে হবে থাকলে বাদ দিতে হবে তারপরে সাবজেক্ট ছেলে হলে হি মেয়ে হলে সি অনেকে হলে দে তাহলে দেখো কোথায় আছে তাহলে ইজ নট ইট এটা কিন্তু ভুল তাহলে হবে হ্যাজ নট শি বি ইজ দ্য কারেক্ট আনসার হ্যাজ নট শি ক্লিয়ার তাহলে দ্য বস হ্যাজ ইনস্ট্রাক্টেড অল অফ আস টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো হ্যাজ নট শি সে কি দেয়নি নেক্সট 252 252 কি বলছে আমরা কিন্তু দেখে নেব 252 বলছে গরিমা হ্যাজ হার মিল অ্যাট 3 বলছে গরিমা হ্যাজ মানে এখানে খাওয়া বলছে খায় গরিমা খায় ক্লিয়ার গরিমা খায় তার মিলটা অ্যাট এখানে হ্যাঁ হ্যাজটার মানে খায় তাহলে গরিমা হ্যাজ হার মিল গরিমা তার মিল খায় অ্যাট 3 সময় হোয়েন মানে বলতে চেয়েছে হোয়েন শি হ্যাজ ইট যখন তার খাওয়া হয়ে যায় খাওয়া শেষ করে শি গোজ অফ টু স্লিপ সে কিন্তু শুতে যায় দুপুর 3টে হয়তো বলছে এখানে অবশ্যই দুপুর 3টে রাত 3টের সময় কেউ খায় না তো যখন সে মিলটা খায় ক্লিয়ার তার লাঞ্চটা সে করে বিকেলে 3টের সময় তখন কি করে সে খাওয়ার পরে একটু শুতে চলে যায় এই গোজ অফ মানে গো টু বেড এই গোজ অফ মানে কি গোজ অফ মানে হচ্ছে গো টু বেড ক্লিয়ার সে কিন্তু বিছানায় চলে যায় এবার বিষয়টা কি ভালো করে বোঝো গরিমা তার মিল খায় 3টের সময় যখন সে তার খাওয়াটা শেষ করে বা শেষ হয় তাহলে শেষ হওয়া বললে দেখো প্রথমে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করেছে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করেছে তাহলে এটাকে শেষ হয় কোনো কাজ বর্তমানকালে শেষ হওয়া বললে আমরা কি বলবো প্রেজেন্ট পারফেক্টে কি হবে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব শি থাকলে কি হবে শি থাকলে আমাদের হ্যাজ হবে কারণ একজন আর খাওয়া বললে হ্যাভ হ্যাজের থার্ড ফর্ম কি হবে হ্যাড তাহলে এইটা when he has had it when she has had it she goes off to sleep বোঝা গেল কেন করলাম কারণ কি সে খায় 3টের সময় যখন তার খাওয়াটা সে শেষ করার পরে সে কিন্তু শুতে যায় তাহলে দেখো কোথায় আছে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার কেউ কিন্তু ঘাবড়াবে না ঘাবড়ানোর কিচ্ছু নেই ক্লিয়ার শুধু হ্যাজ দিলে এখানে মিনিংটা হবে না যখন সে খায় তখন সে শুতে যায় হয় যখন সে খাওয়া শেষ করে সেই কারণে এটাকে আমাদের কিন্তু পারফেক্ট করতে হলো when she has একটা হচ্ছে নিয়মের হ্যাজ শির পরে আর একটা হচ্ছে খাওয়া হ্যাভ হ্যাজ তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড বোঝা গেল এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 252 দাগে যাবো হ্যাঁ 253 কি বলছে দেখো 253 প্র্যাকটিক্যালি দেখতে গেলে ইচ পার্ট of the papaya tree is used ব্যবহৃত হয় by man দেখো is অ্যামিজারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু এটা হচ্ছে প্যাসিভ এটা কিন্তু তোমাকে মানতে হবে বুঝতে হবে ক্লিয়ার তাহলে ইজ ইউজ মানে কি ব্যবহার করা হয় মানুষের দ্বারা তাহলে প্র্যাকটিক্যালি ইচ পার্ট মনে করো একটা গাছ পেঁপে গাছ আমি একটা পেঁপে গাছের কথাই বলছি এটা আমি পেঁপে গাছ হয়নি অবশ্য পেঁপে গাছই মনে করো এটা ক্লিয়ার তাহলে এই গাছের প্রত্যেকটা পার্ট ইচ পার্ট মানে একটা একটা অংশ তাহলে ইচ বয় তাহলে আমি ইচ বয় না বলে বা ইচ পার্ট না বলে আমরা যদি এভরি পার্ট বলি কারণ কি প্রত্যেকটা অংশই আমার ব্যবহৃত হচ্ছে কোনো অংশই কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না ওয়েস্ট হচ্ছে না তাহলে আমরা এভরি বলবো EVERY এভরি ইচ বলার দরকার নেই একটা আলাদা করে ঠিক আছে তাহলে ইচ বাদ দিয়ে আমরা এভরি বলবো প্র্যাকটিক্যালি এভরি পার্ট অফ দ্য পাপায়া ট্রি ইজ ইউজড ক্লিয়ার তাহলে এভরি পার্ট বি ইজ দ্য কারেক্ট আনসার যেহেতু সব পার্ট ইউজ হচ্ছে তাহলে আমরা ইচ কেন ইউজ করবো আমরা এভরি বলবো ক্লিয়ার গেল তাহলে এখানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার প্র্যাকটিক্যালি এভরি পার্ট অফ দ্য পাপায়া ট্রি ইজ ইউজড বাই ম্যান নেক্সট চলো 254 কি বলছে আমরা দেখে নিই হ্যাঁ 254 কি বলছে আমরা কিন্তু দেখবো বলছে কণিকা শ্যাল বি গ্রেটফুল কণিকা হবে শ্যাল হচ্ছে ভবিষ্যৎকাল বি মানে হওয়া তাহলে শ্যাল বি গ্রেটফুল মানে কৃতজ্ঞ গ্রেটফুল স্পেলিংটা ভালো করে দেখে নেবে GREAT কিন্তু আমরা ঘাবড়ে যাই GRET নয় এটা কৃতজ্ঞ GRATEFUL কণিকা শ্যাল বি গ্রেটফুল টু ইউ কণিকা তোমার কাছে কৃতজ্ঞ থাকবে ইফ ইউ আর অব হেল্প
হার নাও মানে বলতে চেয়েছে যদি তুমি নাও মানে এখন তাকে সাহায্য করো। তাহলে করো, বলো, খাই, যাই বললে কি হয়? এই যে করি, করি, বলি, খাই, করি, বলি, খাই, হর্ষই অন্তঃস্থ হতে পারে, যাই, যাই বোঝালে কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে এখানে কি বলেছে? কণিকা শ্যাল। আর এটা কিন্তু কন্ডিশনাল বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য। দেখো ইফ দিয়েছে, ইফ মানে কি? ইফ মানে হচ্ছে কন্ডিশনাল বাক্য, কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত সাপেক্ষ বাক্য। এবং এই শর্ত সাপেক্ষ বাক্যের আমরা একটা নিয়ম কি জানি? যে ইফের পরে কিন্তু কোনো শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। দেখো বাক্যের অন্য অংশে কিন্তু শ্যাল উইল আছে, ইফের সাথে অংশে কিন্তু কোনো শ্যাল উইল হবে না। ক্লিয়ার? তাহলে কণিকা শ্যাল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ হেল্প হার নাও। হেল্প যদি তুমি তাকে সাহায্য করো। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বললাম যে করি, বলি, খাই, যাই বললে সিম্পল প্রেজেন্ট টেন্স V1, তাই তো? তাহলে শুধু হেল্প হবে, এই আর অফ হেল্প উঠে গিয়ে শুধু হেল্প। ইফ ইউ হেল্প হার নাও, যদি তুমি তাকে সাহায্য করো, কণিকা শ্যাল বি গ্রেটফুল, কণিকা কিন্তু তোমার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবে। বোঝা গেল? তাহলে এখান থেকে নিয়ম কি শিখলাম? যে কন্ডিশনাল বাক্যে ইফের পরে আর কোন কোন ওয়ার্ডের পরে আমি ছোটো ছোটো করে ওয়ার্ডগুলো লিখছি, অনেকবার বলেছি যে ইফ, টিল, TILL, টিল, আনটিল, UNI, আনটিল, TIL, আনটিল, আচ্ছা আনটিল, UNTIL। তাহলে ইফ, টিল, আনটিল, হোয়েন, আফটার, বিফোর, AFTER, আফটার, বিফোর, BEFORE, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, as soon as, ক্লিয়ার? as long as ও হবে, as long as, unless হবে, unless, UNLESS, এই সমস্ত ওয়ার্ডের পরে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশ শ্যাল উইল হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 255। হ্যাঁ 255 কি বলছে দেখো, 255 বলছে যে not a word she spoke, not a word she spoke to the unfortunate mother, মানে অ্যাবাউট ইট, এই বিষয় বলছে। সেই দুর্ভাগ্যকর বা দুর্ভাগ্যজনিত যে মা আছে, সেই মার সঙ্গে কিন্তু সে একটা কথাও বলেনি। নট আ ওয়ার্ড শি স্পোক। এবার আমাদেরকে রাখতে হবে, দেখো যে নট আ ওয়ার্ড, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। তাহলে এরকম কোনো নেগেটিভ ফ্রেজ দিয়ে, কোনো নেগেটিভ ফ্রেজ, কোনো নেগেটিভ NEGATIVE, কোনো নেগেটিভ ফ্রেজ PHRASE, কোনো নেগেটিভ ফ্রেজ বা কোনো অ্যাডভার্ব VERB, কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ ADVERB, অ্যাডভার্ব ফ্রেজ PHRASE। তাহলে এইরকম কোনো নেগেটিভ ফ্রেজ, কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের কি হবে? সেই ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ বা শুধু ফ্রেজের পরে আমাদের কি হবে? আগে হেল্পিং ভার্ব হবে, হেল্পিং ভার্ব প্লাস তারপরে কি হবে? সাবজেক্ট হবে। এই হচ্ছে বাক্যের কনস্ট্রাকশন হবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা নেগেটিভ ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কি হবে? এখানে স্পোক রয়েছে। স্পোক কি? স্পোক হচ্ছে V2, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কি? V2 হেল্পিং ভার্ব হচ্ছে ডিড, DID, ডিড। ক্লিয়ার? তাহলে কি হবে? নট আ ওয়ার্ড, ডিড, তারপরে দেবো সাবজেক্ট সি, তারপরে স্পোকের ফার্স্ট ফর্ম, কারণ কি ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। নট এ ওয়ার্ড, ডিড শি, তারপরে কিন্তু স্পিক, কারণ ডিডের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়? ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার? ডু ডাজ ডিড, এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে বুঝতে পারলে মেন নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো নেগেটিভ ফ্রেজ, কোনো অ্যাডভার্ব ফ্রেজের পরে আমাদের কি হবে? আগে হেল্পিং ভার্ব হবে, আগে আমাদের হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। ক্লিয়ার? তা দেখো ডিডের পরে, সেই ফ্রেজের পরে আগে হেল্পিং ভার্ব দিচ্ছি, তারপরে কিন্তু সাবজেক্ট দিচ্ছি সি। তাহলে ডিড শি স্পিক, নট এ ওয়ার্ড, ডিড শি স্পিক টু দ্য আনফর্চুনেট মাদার অ্যাবাউট ইট। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 255, 256 কি বলছে দেখো। হ্যাঁ 256 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 256, শ্রেয়া হ্যাজ গট মেনি ফ্রেন্ডস বিকজ শি হ্যাজ গট মাচ মানি। বলছে শ্রেয়া হ্যাজ গট, শ্রেয়ার আছে অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু। দেখো হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শ্রেয়া হ্যাজ গট, শ্রেয়া পেয়েছে, শ্রেয়ার আছে মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু। বিকজ, কারণ কি শি হ্যাজ গট, সে তার আছে মাচ মানি। অবশ্যই মানি হচ্ছে কি? মানি হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। মানি কি? মানি হচ্ছে কিন্তু আনকাউন্টেবল, UNCOUNTABLE, আনকাউন্টেবল একদম। আর আনকাউন্টেবল নাউনের আগে অনেক বলতে গেলে আমরা কি ইউজ করব? মাচ। ক্লিয়ার? আর কাউন্টেবল হলে COUNTABLE, কাউন্টেবল নাউনের আগে অনেক বলতে গেলে আমরা কি বলবো? মেনি। ক্লিয়ার? এটা কিন্তু আমরা জানি। এবার বিষয়টা কি দেখো, তাহলে আনকাউন্টেবল আগে মাছ দিয়েছে, ঠিক আছে, কিন্তু মাছের থেকেও ভালো হবে এ লট অফ মানি, এ লট অফ মানি।
কণিকার অনেক বন্ধু আছে, কারণ কি হি হ্যাজ মাচ মানি নাকি লট অফ মানি, অনেক প্রচুর পয়সা আছে তার, সেই কারণে তার প্রচুর বন্ধু আছে। মাছ ভুল নেই, কিন্তু আমরা নেব এ লট অফ মানি, প্রচুর পয়সাটা কিন্তু বেশি উপযুক্ত হবে। শ্রেয়া হ্যাজ গট মেনি ফ্রেন্ডস বিকজ হি হ্যাজ গট আ লট অফ মানি। 256 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 257 কি বলেছে দেখো, 257 আমাদেরকে বলছে কি, 257 আমাদেরকে বলছে 257 দ্য বার্গলার হচ্ছে সিধেল চোর, চোর একজন ধরো, তাহলে দ্য সিধেল চোর ব্রোক ইন মিস্টার মেহতাস হাউস লাস্ট নাইট। লাস্ট থাকলে কিন্তু লাস্ট কোনো বাক্যের মধ্যে লাস্ট এগো, হ্যাঁ প্রিভিয়াস থাকলে PREVIOUS, তাহলে লাস্ট কোনো বাক্যের মধ্যে লাস্ট এগো প্রিভিয়াস থাকলে সেই বাক্যটা কি হয়, সিম্পল V2 হয়। তাহলে দেখো সিম্পল V2 কিন্তু এখানে আছে, ব্রোক। ক্লিয়ার? এইবার কি হয়েছে, চোর নিশ্চয়ই সবাইকে জানিয়ে ঢুকবে না, চুরি করে ঘরে ঢুকবে, তাহলে জোর করে ঘরে ঢোকা হলো। তাহলে জোর করে ঘরে ঢুকলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে কি এন্টার, ব্রেক ইনটু মানে কি এন্টার ফোর্সফুলি, এন্টার ENTER, এন্টার ফোর্স FORCE, ফোর্সফুলি, এন্টার ফোর্সফুলি মানে জোর করে প্রবেশ করা। তাহলে যে চোর সে কিন্তু জোর করে কাউকে না জানিয়ে ঢুকছে, মানে জোর করে ঢোকা হচ্ছে। ক্লিয়ার? তাহলে ব্রেক ইনটু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ব্রেক ইনটু, তাহলে ব্রোক ইনটু হবে। দ্য বার্গলার ব্রোক ইনটু, এটা কিন্তু ব্রোক ইনটু হবে, ব্রোক ইনটু মিস্টার মেহতাস হাউস লাস্ট নাইট, শেষ রাতে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট। 257 হয়ে গেল। 258 কি বলছে দেখো, হ্যাঁ 258 বলছে যে 258 নো সুনার হি হ্যাড এন রিটার্নড হোম, যেই না সে বাড়ি ফিরেছিল, দেন হিজ গ্র্যান্ডপ্যারেন্টস ফেল্ট হ্যাপি, তার গ্র্যান্ডপ্যারেন্টস কিন্তু ফেল্ট মানে খুশি হয়েছিল, হ্যাপি ফেল করেছিল মানে খুব খুশি হয়েছিল। ক্লিয়ার? এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে নো সুনার, NOSOONER, নো সুনার, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের শেষে আমাদের কি হয়, নো সুনারের সঙ্গে দেন হয়। আর সেম নিয়ম একই রকম, নো সুনারের জায়গায় আমরা হার্ডলিও বসাতে পারি, HARDLY, হার্ডলি, বা স্কেয়ার্সলি, SCARCELY, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে আমাদের কি হবে, ওয়েন হবে। একই নিয়ম, হার্ডলি, নো সুনার, স্কেয়ার্সলি যে কোনো একটা কিন্তু আমরা বসাতে পারি। নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন হবে। তাহলে প্রথম কথা, এই দেনটা নো সুনার দিয়ে বাক্য শুরু হয়েছে, এই দেনটা দেন হবে, দেন THAN। আর একটা নিয়ম, এরা তিনজন, এটা অ্যাডভার্ব, তাহলে আমরা একটু আগে বললাম কি অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে কি হবে, আগে হবে হেল্পিং ভার্ব, তারপর হবে হচ্ছে সাবজেক্ট, এটা কনস্ট্রাকশন। তাহলে নো সুনার অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, আগে হেল্পিং ভার্ব হবে, তাহলে আগে হ্যাড হবে, তারপরে কিন্তু হি যাবে। তাহলে নো সুনার হ্যাড হি রিটার্নড হোম দেন হিজ গ্র্যান্ডপ্যারেন্টস ফেল্ট হ্যাপি। কোথায় আছে দেখো, একদম পারফেক্ট হচ্ছে সি। নো সুনার হ্যাড হি রিটার্নড হোম, আচ্ছা না সি ভুল, সি ঠিক নেই আমাদের, কারণ কি সি ঠিক নেই কেন, কারণ নো সুনার থাকলে বাক্যের মাঝখানে ভেন হয় না, দেন হয়, তাহলে আমাদের নেব না। বিতে দেখো হি দিয়ে শুরু হয়েছে, সি হলো না কারণ এখানে ভেন রয়েছে, তাহলে আমরা নেব কি সি নেব, এ নেব, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কি, কারণ দেখো ডিড দিয়ে শুরু হয়েছে, ডিড হি রিটার্ন হোম, হ্যাঁ ডিড হি রিটার্ন হোম, এখানে মাঝখানে দেখো দেন রয়েছে। এবার ডিড দিয়ে বাক্য করতে পারি আমরা, হ্যাড দিয়েও করতে পারি। বিষয়টা কি, হ্যাড দিলে আমাদের মেন ভার্বের থার্ড ফর্ম হবে, এ দেখো হ্যাড দিলে আমাদের হ্যাডের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, আর ডিড দিলে ডিডের সঙ্গে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ কি ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে ডিড, এখানে দেখো রিটার্ন মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর দেন আছে, তাহলে আমরা এই ইজ দ্য কারেক্ট আনসার। নো সুনার ডিড হি রিটার্ন হোম, যে না সে বাড়ি ফিরেছিল, দিনটা দেন হিজ গ্র্যান্ডপ্যারেন্টস ফেল্ট হ্যাপি। 258 এই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 259 কি বলছে দেখো, 259 কি বলছে দেখো, 259, সেই কারণে বললাম খুব কনসিয়াসনেস কিন্তু দেখাতে হবে, সচেতনতা কিন্তু দেখাতে হবে, খুব কনসিয়াস থাকতে হবে উত্তর করার সময়, একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? চলো কি বলছে, 259 বলছে আয়েশা পারচেস মানে কি বাই, কেনা, কিনেছিল, V2 কিন্তু পারচেসড V2, মাথায় রাখতে হবে। আয়েশা কিনেছিল দ্য ভেরি গুড অফ অল দ্য শুটস কেপ্ট ইন দ্য শপ, রাখা ছিল। বলছে আয়েশা সমস্ত শুটস, যে শুটসগুলো কেপ্ট ইন দ্য শপ, দোকানে ছিল, তার মধ্যে সব থেকে ভালোটা, সবার মধ্যে ভালো, সবার মধ্যে মানে কি সব থেকে ভালো, বলছে সবার মধ্যে ভালো বোঝালে আমাদের কি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভ ডিগ্রি, DEGREE। ক্লিয়ার?
দুজনের মধ্যে বললে কম্পারেটিভ, সবার মধ্যে বললে আমাদের কি হবে, সবার মধ্যে বললে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি, আমাদের পজিটিভে আসছে হচ্ছে কি, আমাদের পজিটিভে আসছে হচ্ছে গুড, কম্পারেটিভে কি আসছে বেটার, BETTER, আর সুপারলেটিভে আসছে কি, সুপারলেটিভে আসছে হচ্ছে বেস্ট। ক্লিয়ার? তাহলে আয়েশা পারচেসড দ্য বেস্ট, আর সুপারলেটিভ ডিগ্রি আগে আমাদের দা বসবে, অবশ্যই দা বসবে, তাহলে দ্য বেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। আয়েশা পারচেসড দ্য বেস্ট অফ অল দ্য শুটস কেপ্ট ইন দ্য শপ। বোঝা গেল? তাহলে দুজনের মধ্যে হলে আমাদের বেটার নেব, সবার মধ্যে হলে কিন্তু আমরা বেস্ট নেবো। তাহলে এখানে সবার মধ্যে বলেছে বেস্ট ইজ দ্য কারেক্ট আনসার, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দা হবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হলো 260 কি বলছে দেখো, হ্যাঁ 260 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 260 বলছে যে দ্য ট্রেন লেফট বিফোর শি রিচ দ্য স্টেশন, বিফোর শি রিচ বলছে ট্রেনটা কিন্তু চলে গেছিল সেই স্টেশনে পৌঁছানোর আগে। ক্লিয়ার? এবার অতীতে, অতীত মানে কি পাস্ট, PAST, পাস্ট, পাস্টে দুটো কাজ হলে, পাঁচটে যদি দুটো কাজ হয় যেটা তুলনামূলক আগে হবে, যেটা তুলনামূলক আগে হয় সেটা কি হবে, সেটা আমাদের হবে কিন্তু হ্যাড প্লাস V3, আর যেটা তুলনামূলক পরে হবে সেটা কি হবে, সিম্পল V2। এটা মাথায় রাখতে হবে। তাহলে কোন কাজটা আগে হচ্ছে দেখো, ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা আগে চলে গেছিল, তারপরে সে পৌঁছেছিল স্টেশনে। ক্লিয়ার? তা বলছে দ্য ট্রেন, তাহলে হ্যাড লেফট হবে, দ্য ট্রেন হ্যাড লেফট, সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর শি রিচ দ্য স্টেশন, পরেরটা দেখো রিচড কিন্তু V2-তে আছে, রিচড হচ্ছে V2। বোঝা গেল? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে তুলনামূলক সেখানে হ্যাড প্লাস V3, যেটা পরে হবে সেটা সিম্পল V2। নেক্সট হলো 261 কি বলছে দেখো, 261 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 261 বলছে মাই ওপিনিয়ন ফর দিস ফিল্ম, বলছে মাই ওপিনিয়ন, আমার মতামত, আমার ধারণা এই মুভি সম্পর্কে ইজ দ্যাট, হয় যে ইট উইল বাই দ্য অস্কার অ্যাওয়ার্ড, এটা কিন্তু অস্কার অ্যাওয়ার্ড পাবে। এবার এটা একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু ওপিনিয়ন নিয়ে, OPINION, ওপিনিয়নের পরে আমরা কিন্তু অন বসাতে পারি, ওপিনিয়নের পরে আমরা কিন্তু অ্যাবাউটও বসাতে পারি, ওপিনিয়নের পরে আমরা কিন্তু অবও বসাতে পারি। এইবার মাথায় রাখো, অন যদি কোনো পার্টিকুলার, অন কখন বসাবো, যখন কোনো পার্টিকুলার কিছু বলবে, কোনো পার্টিকুলার টপিক, মানে নির্দিষ্ট টপিক তোমাকে বলে দেবে, নির্দিষ্ট বিষয় তোমাকে মেনশন করে দেবে, তখন কিন্তু তোমাকে অন বসাতে হবে। আর অ্যাবাউট আমরা কখন বসাবো দেখো, অন আর অ্যাবাউট কিন্তু ইন্টারচেঞ্জেবল, যেখানে তুমি অন বসাবে সেখানে কিন্তু অ্যাবাউট বসাতেই পারো। ক্লিয়ার? তো এটা কিন্তু ফ্লেক্সিবল, এটা ডিপেন্ড করবে পুরোপুরি এক্সামিনারের ওপরে, এক্সামিনার কোন অপশনটা নেবে, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবে না। অন আর অ্যাবাউট কিন্তু ইন্টারচেঞ্জেবল, আর অন কোথায় বসবে আমি বলে দিলাম, নির্দিষ্ট কোনো বিষয় বোঝালে কিন্তু অনই বসবে। আর অ্যাবাউট যখন কোনো ধারণা অ্যাবসেন্ট আছে, ধারণা নেই, যখন কারোর কাছে কোনো ধারণা নেই বোঝাবে। আমি বললাম কি আমার এই বিষয়ে কোনো ধারণা নেই, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। ক্লিয়ার? তাহলে যখন কারোর কাছে কোনো ধারণা নেই বলবো তখন অ্যাবাউট বসাবো। আর অফ, এটা শর্টকাট নিয়ম মনে রাখবে, কোনো ব্যক্তি যদি কোনো পার্সন সম্পর্কে কোনো মতামত বলে, কোনো ব্যক্তি সম্পর্কে আমরা কিন্তু অফ নিতে পারো। আমরা কি বলতে পারি যে দেখো বাক্যটা আমি লিখলাম, আই ডোন্ট হ্যাভ এনি ওপিনিয়ন, আমি শর্টে লিখছি আই ডোন্ট হ্যাভ এনি ওপিনিয়ন, আচ্ছা ওপিনিয়ন NION, আই ডোন্ট হ্যাভ এনি ওপিনিয়ন অ্যাবাউট দিস, এই বিষয় সম্পর্কে আমার কোনো ওপিনিয়ন নেই। ক্লিয়ার? এবার কোনো একটা নির্দিষ্ট বিষয় বলে দিয়েছে, দেখো এখানে ফিল্ম বলেছে, তাহলে আমি কি বলবো, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, OPINION, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট দিস, আচ্ছা অ্যাবাউট না, আমরা এখানে অন বলবো, কারণ পার্টিকুলার টপিক আমরা ইউজ করছি, পার্টিকুলার টপিক ইউজ করলে আমরা অন দেবো। ক্লিয়ার? হ্যাঁ, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট, ABO, আচ্ছা অ্যাবাউট হচ্ছে এটা অন হবে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দিস বাইক, BIKE, তাহলে দেখো পার্টিকুলার একটা অবজেক্ট বললাম, পার্টিকুলার বিষয়, এই বাইক সম্পর্কে তোর ওপিনিয়ন কি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দিস বাইক। ক্লিয়ার? আর আই ডোন্ট হ্যাভ এনি ওপিনিয়ন নেই, তখন কিন্তু অ্যাবাউট। আর কোনো ব্যক্তি সম্পর্কে বললে আমি কি বললাম, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, OPINION, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অফ দ্য ম্যান, বোঝা গেল, বা অফ হার, কোনো মানুষ, তাহলে দেখো এখানে অফ। ক্লিয়ার? বোঝা গেল ডিফারেন্সটা? তাহলে এখানে কি বলছে দেখো, বলছে মাই ওপিনিয়ন ড্যাশ দিস ফিল্ম, এই ফিল্ম এর সম্পর্কে আমার ওপিনিয়ন হয় যে এই ফিল্মটা কিন্তু অস্কার পাবে। তাহলে একটা পার্টিকুলার সাবজেক্ট বলেছে, এখানে কিন্তু আমাদের অন হওয়া কিন্তু উচিত। ক্লিয়ার? মাই ওপিনিয়ন অন দিস ফিল্ম। এবার আমি কি বললাম যে অন আর অ্যাবাউট এই দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবল,
অনের জায়গায় অ্যাবাউটও বসতে পারে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে কার ওপরে, এক্সামিনারের ওপরে। এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবে না, কোনো তর্ক বিতর্ক করে লাভ নেই, ঠিক আছে। যেখানে অন বসবে সেখানে কিন্তু অ্যাবাউটও বসতে পারে। তো হিসাব মতো পার্টিকুলার টপিক বলেছে, অন হওয়া কিন্তু উচিত। এবার কোনো এক্সামিনার কোনো পরীক্ষায় দেখা গেল অ্যাবাউট নিয়েছে, তো তর্ক বিতর্ক কিন্তু এখানে খাটবে না, বোঝা গেল। তাহলে অন অ্যাবাউট কিন্তু দুটোই হবে, পার্টিকুলার টপিক অন হওয়া উচিত। এবার যাবো নেক্সট কোয়েশনে। 262 কি বলছে দেখো, 262 কি বলছে আমরা দেখে নেব। 262 কি বলছে, হ্যাঁ 262 বলছে যে, হ্যাঁ 262 বলছে নিশা টুক আ লঙ্গার টাইম, টুক কিন্তু নিয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম নিয়েছিল, লঙ্গার টাইম একটা দীর্ঘ সময়, টু রিড পড়তে, দ্য প্রপোজাল প্রস্তাবটা, ফর কারণ কি, কারণ শি ওয়ান্টেড টু, কারণ এখানে ফরের মানে কিন্তু জন্য না, ফরের মানে হচ্ছে কারণ, কারণ শি ওয়ান্টেড সে চেয়েছিল, টু গো অ্যাবাউট ইট কেয়ারফুলি। তাহলে প্রস্তাবটা মানে কোনো একটা পেপার, প্রস্তাব মানে কোনো একটা প্রপোজাল, কোনো একটা পেপার, PAPER পেপার বা রাইটিং, ঠিক আছে, কোনো রাইটিং, আচ্ছা এখানে আমরা রাইটিং লিখলাম, রাইটিং WRITING একটা পেপার এবং সেখানে একটা রাইটিং আছে, ক্লিয়ার। তাহলে গো থ্রু মানে কিন্তু পড়া, তাহলে একটা পেপার তাকে দিয়েছে, তাহলে গো থ্রু THROUGH, গো থ্রু একটা ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে কোনো পেপার বা কোনো বই পড়া। তাহলে নিশা টুক আ লঙ্গার টাইম অনেক দীর্ঘ সময় নিয়েছিল, টু রিড দ্য প্রপোজাল প্রপোজালটা পড়ার জন্যে, ফর কারণ শি ওয়ান্টেড টু গো থ্রু ইট মানে পড়া, একদম ভালোভাবে পড়া, ঠিক আছে, ভালোভাবে পড়া মানে এক্সামাইন করা। সে কিন্তু এই পেপারটা, এই প্রপোজালটা বা এই রাইটিংটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চেয়েছিল। তাহলে গো থ্রু ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, সরি গো থ্রু সি দাগ নয়, গো থ্রু ইট কেয়ারফুলি, আমরা ডি নেব, এ নেব, ক্লিয়ার। A is the correct answer. Nisha took a longer time to read the proposal for because she wanted to go through it carefully. যত্ন সহকারে কিন্তু এটাকে পর্যবেক্ষণ করতে চেয়েছিল। 262 এর উত্তর। এবার যেমন নেক্সট 263 কি বলছে দেখো, 263, হ্যাঁ 263 কি বলছে দেখো, আচ্ছা এখানে বলে দিই দেখো, এখানে কিন্তু কেউ এটাও কিন্তু সিদাকেও কিন্তু গো থ্রু আছে, আমরা কিন্তু হ্যাস্টিলি নেব না, তাড়াহুড়োভাবে কিন্তু সে পড়ছে না, সে একদম ভালোভাবে পর্যবেক্ষণ করছে, সেই কারণে কিন্তু আমরা কেয়ারফুলি নিলাম, ক্লিয়ার। নেক্সট 263 কি বলছে দেখো, 263 আমাদেরকে বলছে যে 263 বলছে হোয়াই ডিড ইউ নট থ্রু দ্য ক্লোথস অ্যাওয়ে, বলছে হোয়াই ডিড ইউ থ্রো মানে ছুঁড়ে মারা, তাহলে তুমি কেন ছুঁড়ে মেরেছিলে, আচ্ছা ছুঁড়ে মারোনি, নট দিয়েছে, তাহলে বলতে চেয়েছে তুমি কেন ছুঁড়ে মারোনি ক্লোথ পোশাকগুলো অ্যাওয়ে দূরে। আমরা একটু আগে পড়লাম কি, ডু ডাজ আর ডিড, এদের পরে কি হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, মেন ভার্বের কোন ফর্ম হবে, মেন ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম হবে। তাহলে দেখো হোয়াই ডিড ইউ নট, এখানে থ্রু রেখেছে, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা কি হবে, থ্রো হবে, THROW, তুমি কেন ছুটে মারোনি ক্লোজগুলো অ্যাওয়ে। তাহলে হোয়াই ডিড ইউ নট থ্রো, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াই ডিড ইউ নট থ্রো, বোঝা গেল। ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক যেমনটা যে কোনো মোডাল ভার্বের পরেও কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ঠিক আছে। এবার যাবো নেক্সট 63 হয়ে গেল। 64 কি বলছে দেখো, হ্যাঁ 64 264 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 264 কি বলছে দেখো, বলছে 264 রোহিত আস্কড অঙ্কিত, রোহিত জিজ্ঞেস করেছিল অঙ্কিতকে দ্যাট ওয়াই, দেখো যখন প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন আমরা করব এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যাব, ইনডাইরেক্টে কি থাকে, ইনডাইরেক্টে কমা ইনভার্টেড কমা থাকে, এবং ইনডাইরেক্ট থেকে যখন আমরা ন্যারেশন, সরি হ্যাঁ ইনডাইরেক্ট নয়, আমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, ঠিক আছে। তো প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন যেটা কমা ইনভার্টেড কমা দিয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট, আর এটা থেকে যখন আমরা ইনডাইরেক্টে যাব, ইনডাইরেক্ট RECT, ঠিক আছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে তখন আমাদের মাঝখানে কি হয়, মাঝখানে আমরা কনজাংশন ইউজ করি, সেই কনজাংশন দু রকমের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, ভার্ব দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি ইউজ করব, ইফ বা ওয়েদার, WHETHER, ইফ বা ওয়েদার। আর প্রশ্নবোধক বাক্য হলে WH ওয়ার্ড বসাবো, ক্লিয়ার। এই মাঝখানে কখনোই দ্যাট আসে না ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ইনডাইরেক্ট করতে গেলে, ক্লিয়ার। তাহলে রোহিত আস্কড অঙ্কিত, রোহিত অঙ্কিতকে জিজ্ঞাসা করেছিল হোয়াই হি ওয়াজ আনউইলিং টু গো উইথ সুরাজ, কেন সে আনউইলিং ছিল, অনিচ্ছুক ছিল, টু গো যেতে উইথ সুরাজ, সুরাজের সঙ্গে, বোঝা গেল। তাহলে প্রশ্নবোধক বাক্যের ইনডাইরেক্ট করতে গেলে আমাদের মাঝখানে দ্যাট আসে না, হয় WH ওয়ার্ড আর তা না হলে ইফ বা ওয়েদার, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের কি হবে, যে কোনো একটা হবে, হোয়াই হি ওয়াজ হবে, সি দাগ ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াইয়ের পরে আগে সাবজেক্ট তারপরে কিন্তু ভার্ব, বোঝা গেল, কারণ বাক্যের লাস্টে কিন্তু ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ করতে হবে, হোয়াই হি ওয়াজ, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। 264 265 কি বলছে দেখো, 265 আমাদেরকে বলছে যে
যে বলছে কি অংশিকা হেল্ড আ পার্টি ওয়েন শি গট হার এলএলবি ডিগ্রি, বলছে অংশিকা হেল্ড দিয়েছিল, এ পার্টি দিয়েছিল ওয়েন শি গট আর এলএলবি ডিগ্রি, যখন তার এলএলবি ডিগ্রি সে পেয়েছিল সে কিন্তু একটা পার্টি দিয়েছিল। দেখো পার্টি দেওয়া, হেল্ড আমরা কোন ক্ষেত্রে আয়োজন করতে পারি, হেল্ড আ মিটিং, একটা মিটিংয়ের ক্ষেত্রে হেল্ড HELD, হেল্ড শব্দটা মানে আয়োজন করা, তাহলে আয়োজন হেল্ড শব্দটা আমরা কোন জায়গায় ইউজ করতে পারি, মিটিং, কোনো একটা মিটিংয়ের ক্ষেত্রে হেল্ড আ মিটিং আমরা বলবো, ক্লিয়ার, ওকে। কিন্তু যদি পার্টির ক্ষেত্রে হেল্ড আ প্রোগ্রাম বলতে পারি, হি হেল্ড আ প্রোগ্রাম, PROGRAMME, প্রোগ্রাম আমরা হেল্ড করতে পারি, আয়োজন করতে পারি, মিটিং হেল্ড করতে পারি। কিন্তু পার্টির ক্ষেত্রে আমরা কি বলবো, হোস্ট, HOST, হোস্টেড, হি হোস্টেড আ পার্টি, পার্টির ক্ষেত্রে আমরা কিন্তু হোস্ট শব্দটা ইউজ করতে পারি, হোস্টেড আ পার্টি, বা আমরা বলতে পারি গেভ আ পার্টি, ক্লিয়ার, বা সব থেকে ভালো হবে আমাদের কি বললে, থ্রো, পার্টি কিন্তু থ্রো করা হয়, THROW, থ্রো আ পার্টি, ক্লিয়ার। তাহলে পার্টির ক্ষেত্রে আমরা হোস্টেড, এখানে কিন্তু পাস্ট টেন্সে লিখেছি হোস্টেড, এখানে গেভ, আর থ্রোটা থ্রিউ, THREW, থ্রিউ, মানে থ্রো, এই তিনটে শব্দ কিন্তু পার্টি দিলে, কেউ কাউকে কোনো কিছু উপলক্ষে অকেশনে পার্টি দিলে আমরা হোস্ট করতে পারি, গেভ ইউজ করতে পারি, থ্রো ইউজ করতে পারি, আর হেল্ডটা মিটিংয়ের ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে, ক্লিয়ার। তাহলে এখানে কি বলেছে, হেল্ড উঠে গিয়ে আমরা কি করব, এখানে আমাদের কিন্তু হোস্ট আর থ্রো নেই, তাহলে আমরা কি নেব, গেভ নেব, ক্লিয়ার। অংশিকা গেভ, তাহলে হেল্ডটা কি হবে, গেভ, কারেক্ট ভার্ব নেই, ক্লিয়ার। অংশিকা গেভ আ পার্টি, একটা পার্টি দিয়েছিল ওয়েন শি গট হার এলএলবি ডিগ্রি। তাহলে দেখো এখানে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব রিলেটেড ইদার, ঠিক যেমনটা আমরা কিন্তু ইচ্ছে মতো ইউজ করতে পারি না। যেমন আমরা শিখেছিলাম কি ট্রুথ, স্পিক শব্দটা, স্পিক SPEAK, ট্রুথ, কোনো ট্রুথ শব্দটা TRUTH, ট্রুথের সঙ্গে আমরা কি ইউজ করব, স্পিক ইউজ করব। লাই বললে আমরা কি ইউজ করব, টেলের সঙ্গে কিন্তু লাই, LI, লাই বলা, মিথ্যে বলার সঙ্গে আমরা টেল ইউজ করবো। আর যদি কোনো মিস্টেক হয়, মিস্টেকের সঙ্গে আমরা কি ইউজ করবো, মেক মিস্টেক, MISTAKE, মেক মিস্টেক। আর যদি কোনো বাজে কাজ হয়, কোনো অপরাধমূলক কাজ হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, কমিট ইউজ করবো, কমিট, COMMIT, কমিট এ ক্রাইম, CRIME, ক্রাইম, কোনো ক্রাইমের ক্ষেত্রে কিন্তু আমরা কমিট ইউজ করবো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না, ক্লিয়ার। ঠিক সেই রকম কোনো পার্টি দিলে আমরা হেল্ড ইউজ করতে পারবো না, আমরা হয় গেভ নাই হোস্ট, নালে একটা থ্রো ইউজ করতে হবে, থ্রো আ পার্টি, ক্লিয়ার। তাহলে এখানে হেল্ডটা কিন্তু গেভ হবে। এবার চলো নেক্সট 266 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 266 কি বলছে দেখো, 266 বলছে ইউ শুড ভিজিট জয়সলমীর, তোমার উচিত পরিদর্শন করা জয়সলমীর, ওয়েন, যখন, ইউ হ্যাড বিন টু রাজস্থান, ভুল, শুডের সঙ্গে কোনো সময় কিন্তু হ্যাড বিন দেবো না। এই হ্যাড বিন মানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে যেটা আছে এটা কিন্তু পাস্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন হবে, শুডের সঙ্গে কোনো সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হবে না, ক্লিয়ার। শুডের সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্ট কিন্তু ইউজ করতে পারি। শুডের সঙ্গে আমরা কি ইউজ করব, শুডের সঙ্গে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট। এর বিষয়টা কি বলতে চেয়েছে, ইউ শুড ভিজিট জয়সলমীর, তোমার উচিত কিন্তু জয়সলমীরে ঘুরতে যাওয়ার, জয়সলমীর পরিদর্শন করা, যখন তুমি কিন্তু রাজস্থানে যাবে। তাহলে যাবে, হোয়েন আছে, হোয়েনের সঙ্গে আমরা কি বলেছিলাম, হোয়েন, টিল আনটিল, আফটার বিফোর, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের সঙ্গে ভবিষ্যৎকাল আসলেও কিন্তু আমরা শ্যাল উইল ইউজ করতে পারবো না, কি ইউজ করবো, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে হোয়েন আছে মানে তাহলে কি হবে, হোয়েন ইউ গো টু রাজস্থান, হোয়েন ইউ গো টু, সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। যখন তুমি রাজস্থানে যাবে আমরা কিন্তু তোমার উচিত জয়সলমীর ভিজিট করা। তাহলে এখানে সেই একই নিয়ম আসছে, হোয়েন, টিল আনটিল, আফটার বিফোর, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের পরে কিন্তু শ্যাল উইল হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে হোয়েন রয়েছে, হোয়েন আছে মানেই কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে গো টু ইজ দ্য কারেক্ট আনসার। 267 কি বলছে দেখো, 267, হ্যাঁ 267 কি বলছে আমরা কিন্তু একটু দেখে নেব। হ্যাঁ 267 কি বলছে দেখো, 267 বলছে সুনীল ডিড নট পে এনি হিড। এই হিড মানে কি, মনোযোগ, এই হিড মানে হচ্ছে মনোযোগ, মানে হচ্ছে অ্যাটেনশন, মনোযোগ। আর ডিড নট মানে দেয়নি, তাহলে সুনীল দেয়নি কোনো মনোযোগ, টু হিজ সুপিরিয়ার্স ইনস্ট্রাকশন, তার যে মানে উঁচু, তার যে উচ্চ, তার থেকে যে উঁচু মানের যে আর কি অফিসার আছে, সুপিরিয়ার আছেন, বা আর কি কলিগ আছে তার উঁচু মানের, সুপিরিয়ার, ক্লিয়ার। তাহলে তার কিন্তু ইনস্ট্রাকশন, কোনো রকমের নির্দেশনা সে শোনেনি, মনোযোগ দেয়নি, এবং আমিও দেয়।
হ্যাঁ, তো একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে আমার বন্ধু পছন্দ করেছিল, আমিও পছন্দ করেছিলাম, আমার বন্ধু পছন্দ করেনি, আমিও পছন্দ করিনি, এই বাক্য দুটোকে আমরা একসঙ্গে কিভাবে লিখি? ধরো আমি বললাম যে আমার বন্ধু পছন্দ করেছিল, হি লাইকড, LIKED, হি লাইকড। আমিও পছন্দ করেছিলাম, এই আমিও বলতে সো, এবার এই লাইকডের জন্য পাস্ট টেন্সের জন্য ডিড, তারপরে আই, সো ডিড আই। এবার আমি পছন্দ করিনি, সরি আমার বন্ধু পছন্দ করেনি, হি ডিড নট লাইক, হি ডিড নট লাইক, আমার বন্ধু পছন্দ করেনি, আমিও পছন্দ করিনি। সেটা আমরা কিভাবে বলবো? সেটা আমরা বলবো হচ্ছে নর, এবার হেল্পিং ভার্ব ডিড, তারপরে আই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে নিয়ম, এই দুটো হচ্ছে নিয়ম, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই দুটো হচ্ছে নিয়ম। ক্লিয়ার? সে পছন্দ করেছিল, আমিও পছন্দ করেছিলাম, সে পছন্দ করেনি, আমিও পছন্দ করিনি, বাক্যগুলোকে নর বা নাইদার দিতে হবে। তাহলে এখানে তাই বলছে সুনীল ডিড নট পে এনি হিড টু হিজ সুপিরিয়ার্স ইনস্ট্রাকশনস, আমিও দেইনি, তাহলে নর বা নাইদার ডিড আই। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, নর ডিড আই। ক্লিয়ার? 67 এ উত্তরে বাজে 68 কি বলছে দেখো। হ্যাঁ 68 বলছে যে 68 কি বলছে দেখো, বলছে 68 বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা কিন্তু একটা বইয়ের নাম, একটাই বই, ঠিক আছে, নাইটস রয়েছে কিন্তু এটা বইয়ের নাম দ্য অ্যারাবিয়ান নাইটস। তাহলে হ্যাভ কেন হবে? হ্যাজ হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের কি হবে? হ্যাজ, কারণ এটা একটা বুক, এটা একটা বুক, BOOK, এটা একটা বুক, তাহলে একটাই বই, তাহলে হ্যাজ হবে। অ্যারাবিয়ান নাইটস হ্যাজ বিন রিটেন, লেখা হয়েছে বাই এডওয়ার্ড উইলিয়াম লেন। ক্লিয়ার? হ্যাজ বিন রিটেন, বি ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু একটা বই। এবার যাবো নেক্সট 269 কি বলেছে দেখো। 269 আমাদেরকে বলছে যে অনিতা 269, অনিতা হেজিটেট, দেখো অনিতা থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সঙ্গে এস বাই এস হওয়ার কথা হিসাব মতো, আমরা কিন্তু টেন্স এখনো পাইনি, পুরো বাক্যটা পড়লে টেন্স বুঝতে পারবো কোন টেন্স আছে, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা আগে যাওয়ার আগে এখান থেকেই বুঝতে পারছি যে এখানে একটা গোলমাল আছে। অনিতা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কিন্তু হেজিটেটের সঙ্গে হেজিটেটস হওয়ার কথা। এবারে আমরা দেখবো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে হেজিটেটেড হবে, আর প্রেজেন্ট টেন্স হলে হেজিটেটস হবে। ঠিক আছে, চলো নেক্সট চলো। অনিতা হেজিটেট টু লিসেন টু, বলছে শুনতে বিব্রত বোধ করে হোয়াট, যা হার এল্ডার সিস্টার, তার বড় বোন ওয়াজ সেইং, বলছিল। তাহলে ওয়াজ মানে হচ্ছে এটা V2 পাস্ট টেন্স, পাস্ট সিম্পল V2 নয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এটা আমরা V2 পাস্ট টেন্স বললাম, ওয়াজ আর সেইং তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? ওয়াজ সেইং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হেজিটেটেড হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? সিম্পল পাস্ট হবে, এখানে কি হবে? হেজিটেটেড, এটা হবে কি? হেজিটেটেড, HESITATED, তাহলে পাস্টের সঙ্গে পাস্টের কম্বিনেশন হবে। তাহলে অনিতা হেজিটেটেড টু লিসেন, বিব্রত বোধ করেছিল শুনতে, হোয়াট হার এল্ডার সিস্টার ওয়াজ সেইং। ক্লিয়ার? তাহলে হেজিটেটেড টু লিসেন টু, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, হেজিটেটেড। বোঝা গেল? তাহলে টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। চলো নেক্সট 270 কি বলছে দেখো। 270 লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা দেখে নেব। 270 বলছে নিতিন অ্যাসিওর্ড অঙ্কিত, নিতিন কিন্তু আশ্বস্ত করেছিল অঙ্কিতকে দ্যাট যে হি উড লুক অ্যাট, লুক অ্যাট মানে কি? লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, কোনো কিছুর দিকে তাকানো, লুক অ্যাট। তাহলে এখানে কি বলতে চাইছে? নিতিন অঙ্কিতকে আশ্বস্ত করেছিল দ্যাট হি উড ড্যাশ হিজ ওয়ার্ক, সে তার কাজটার দিকে তাকাবে না, সে কাজটা, তার কাজটা দেখে নেবে। নিতিন অঙ্কিতকে বলছে ভাই তুই ঘুরতে যা, আমি কিন্তু তোর কাজটা দেখভাল করে নেবো, হোয়াইল হি ওয়াজ অন লিভ, যখন সে ছুটিতে ছিল। এইবার দেখো নিতিন অঙ্কিতকে আশ্বস্ত করছে বন্ধু তুই যা, তুই ছুটিতে ঘুরে আয়, আমি কিন্তু তোর কাজটা দেখভাল করে নেবো। তা দেখভাল করা ইংরেজি কি? ফ্রেজাল ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? লুক আফটার, লুক আফটার মানে কি? লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার, টেক TAKE, টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানে যত্ন করা, দেখাশুনো করা। ক্লিয়ার? তাহলে লুক আফটার, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? আর পাস্ট টেন্সে দেখো অতীতকাল আমি করে নেব, দেখো ভবিষ্যৎকাল অ্যাসিওর্ড, তাহলে অতীতকালের মধ্যে ভবিষ্যৎকাল আসলে আমাদের কি হবে? উড আসবে। সেই নিয়মটা কিন্তু এখানেও খেটে গেল। নিতিন আশ্বস্ত করেছিল অঙ্কিতকে যে দ্যাট যে সে দেখে নেবে, দেখভাল করবে তার কাজের, হোয়াইল হি ওয়াজ ইন লিভ, যখন সে ছুটিতে ছিল। তাহলে অতীতকালের এখান থেকে দুটো জিনিস শিখলাম, অতীতকালের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে উড, আর যেটা নিয়ম সেটা লুক আফটার মানে হচ্ছে দেখাশুনো করা, লুক অ্যাট মানে তাকানো, তাকানো হবে না, এখানে দেখাশুনো করার কথা বলেছে, সেই দিক থেকে লুক আফটার হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা কিন্তু আজকে মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেই, এবং কোনো সাজেশন থাকলে বা তোমাদের কোনো বিষয়ে প্রবলেম হলে সেটা বলবে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। দেখা হচ্ছে পরের ক্লাসে।